এখন আমরা রয়েছি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে। এখন কিন্তু আমরা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। দেখো দুপাশে রয়েছে জঙ্গল আর মধ্যে কিন্তু নদী বয়ে যাচ্ছে। এইখানে কিন্তু আমরা মাছ ধরবো। আর দেখো এখানে জঙ্গলের ভিতর দেখো পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, যার 60% এরিয়া রয়েছে বাংলাদেশে আর বাকি 40% আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। সুন্দরবন বিখ্যাত তার রিচ বায়োডাইভার্সিটির জন্য। এখানে ডাঙায় রয়েছে সারা বিশ্বের দুর্লভ রয়্যাল বেঙ্গল টাইগার এবং জলে রয়েছে নোনা জলের কুমির। আবার এই জঙ্গলেই দেখতে পাওয়া যায় হরিণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। আর এই সবকিছু নিজের চোখে উপভোগ করতে হলে আপনাদের কিন্তু আসতে হবে সুন্দরবনে। আর হ্যাঁ, এই জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে সুন্দরবনে ইলিশ উৎসব, যা বাঙালির কিন্তু অত্যন্ত প্রিয় একটা উৎসব। তাই জুন মাসের প্রথম সপ্তাহে পাড়ি দিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। তবে শুধু ইলিশ উৎসব নয়, 2 রাত্রি 3 দিনের এই সুন্দরবন ভ্রমণের গল্পে থাকবে ম্যানগ্রোভের গভীর অরণ্যে পাড়ি দেওয়া, সুন্দরবনের গ্রামীণ মানুষজনের সঙ্গে মাছ ধরা, অচেনা মানুষদের সঙ্গে 3 দিনের সময় কাটানো, ইলিশ উৎসবে এলাই খাওয়া দাওয়া থেকে শুরু করে সুন্দরবনের নদীপথের ভ্রমণ। তবে গল্পের শেষ দিনটা এক সাধারণ সুন্দরবনের বাসিন্দা হিসেবেই কাটিয়েছিলাম। কি কি করলাম, কেমন অভিজ্ঞতা, সবকিছুই জানাবো ভিডিওর মধ্যে। তবে হ্যাঁ, আপনারা হয়তো এটাই ভাবছেন কি করে সুন্দরবন পৌঁছাবেন, কখন সুন্দরবন ঘুরতে যাওয়া ভালো হবে, বর্ষায় নাকি শীতে, কত টাকাই বা খরচ হবে, সবকিছুরই বিস্তারিত তথ্য দেব আজকের এই গল্পে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে। নিত্য নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ 2 জুন 2026। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে। আজকের গন্তব্য সুন্দরবন। এই জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যায় সুন্দরবনে ইলিশ উৎসব। আর এই ইলিশ উৎসবে বহু মানুষ কিন্তু সুন্দরবনে ঘুরতে যায়। আজ তাদের সঙ্গেই পায়ে পা মিলিয়ে রওনা দিলাম সুন্দরবনে ইলিশ উৎসবে। সুন্দরবন যেতে হলে তোমাদের সর্বপ্রথম পৌঁছতে হবে ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশনে পৌঁছানোর জন্য তোমাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশনে। সেইখান থেকে তোমরা কিন্তু বহু ট্রেন পেয়ে যাবে ক্যানিং যাওয়ার। যেমন সকাল 6:30 ক্যানিং লোকাল পাবে, তারপরে 7:42 ক্যানিং লোকাল, তারপরে 8:05 ক্যানিং লোকাল। তবে এদের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে 7:42 ক্যানিং লোকাল, যেটা করে আজকে আমরা যাচ্ছি। ক্যানিং পৌঁছেই কিন্তু তোমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন প্যাকেজ স্টার্ট হবে। সেই প্যাকেজে আজকে আমরা পুরো সুন্দরবন ঘুরে দেখবো এবং তোমাদেরও ঘুরে দেখাবো। আমাদের 7:42 ক্যানিং লোকাল দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 18-তে। আর 18 নম্বর প্ল্যাটফর্মের ভিড়টা একবার দেখো, সব ভিড় কিন্তু এখনই প্রবেশ করছে, জাস্ট এখনই কিন্তু ট্রেনটা দিল। আর এখন ঘড়ি কাটার সময় বলছে সকাল 7:19। তো এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসেছে। মোটামুটি কিন্তু ভিড় তেমন একটা নেই, যেহেতু অনেক প্যাসেঞ্জার নামলো। তো এই হচ্ছে কিন্তু ভিতরের অবস্থা। দেখো প্রায় কিন্তু ফাঁকা ফাঁকা সিট খালি রয়েছে। আমাদের কিন্তু ঠিক এই জায়গাটায় সিট রয়েছে। ঘড়ি কাটার সময় বলছে সকাল 7:43। নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে। এইখান থেকে ক্যানিং পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতন। আচ্ছা, তোমাদের ভাড়ার কথা বলিনি। এই শিয়ালদহ থেকে ক্যানিং পর্যন্ত ভাড়া রয়েছে মাত্র 15 টাকা। ফাইনালি এই মুহূর্তে এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে। প্রায় আমার ট্রেন কিন্তু 2-4 মিনিট অ্যাডভান্স রয়েছে। তো চলো এবারে বাইরে যাই। এই মুহূর্তে চলে আসলাম ক্যানিং স্টেশনের বাইরে। ঠিক এই হচ্ছে ক্যানিং স্টেশন। এই দিক থেকে তোমাদের বাইরে চলে যেতে হবে। তো আমরা এখন রওনা দেবো। আমাদের বাইরে অটো দাঁড়িয়ে আছে। তো আমরা আমাদের অটোওয়ালা দাদাকে কল করে নিয়েছিলাম। তো এখন বাইরে যেতে হবে। আর আজকে আমরা এই ট্যুরটা করছি রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে। তোমরা এই সুন্দরবন ট্যুরটা যে এজেন্সির সঙ্গে করছো তাদের অবশ্যই কিন্তু কল করে নিও, তারা কিন্তু অটো পাঠিয়ে দেবে। ক্যানিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা বাজার রয়েছে, তোমরা চাইলে কিছু কেনাকাটি করতে পারো। তবে তোমাদের জানিয়ে রাখি, যেমন ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত তোমাদের কিন্তু এই সুন্দরবন ট্যুরটা হবে, তোমাদের এজেন্সি করাবে। তো এর মধ্যে কিন্তু সব কিছু থাকবে, থাকা খাওয়া ঘোরা সব কিছু ইনক্লুডেড। তো তোমরা কিন্তু এর মধ্যেই ঘুরতে পারো। এবার তোমরা যদি বাড়তি খরচা করো সেটা তোমাদের ব্যক্তিগত খরচা। আর তোমাদের বললাম এই সুন্দরবন ট্যুরটা গদখালি থেকে এবং সোনাখালি থেকে শুরু হয়। তো সোনাখালির ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার, আর গদখালির ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার। তো আমরা কিন্তু এই গদখালি থেকে শুরু করছি 28 কিলোমিটার। এখন আমাদের কিন্তু গাড়িতে করে যেতে হবে। চলে আসলাম এই মুহূর্তে গাড়ির কাছে। এখানে দেখো বহু অটো দাঁড়িয়ে আছে।
এইগুলো কিন্তু সব গ্রুপ এজেন্সি। আর ঠিক এইদিকে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িটা এখন আমাদের নিয়ে যাবে আমাদের লঞ্চের কাছে। তো চলো উঠে পড়ি। আমাদের গাড়ি ছেড়ে দিল গদখালির উদ্দেশ্যে, যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতন। তো এই গাড়িতে করে এখন যাব। এই মুহূর্তে আমরা ক্রস করে গেলাম মাতলা নদী। ঠিক আমাদের এইখানে গাড়িতে নামালো, আর দাদারাই কিন্তু সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তো আমাদের এখন ঠিক এই দিকটা যেতে হবে। চলে আসলাম গদখালিতে, এবার রওনা দিচ্ছি আমাদের লঞ্চের দিকে। এই হচ্ছে কিন্তু গদখালি ও জেটি। চলে আসলাম ঘাটের কাছে। এইখানে দেখো অনেক কিন্তু লঞ্চ রয়েছে, আমাদের লঞ্চ হচ্ছে ঠিক ওঠা। তো সবাই উঠে পড়লো, চলো আমরা উঠে পড়ি। থ্যাংক ইউ। তো এই হচ্ছে কিন্তু আমাদের লঞ্চ MV জয় বাবা লোকনাথ। নিচে হচ্ছে কিন্তু লোয়ার ডেক আর উপর হচ্ছে আপার ডেক। তো চলো সর্বপ্রথম আপার ডেকে উঠি। ভিতরে কিন্তু হচ্ছে ইন্টেরিয়র, এইখানে কিন্তু পাইলট কেবিন রয়েছে। আর ঠিক এই দিকটা কিন্তু চেয়ার টেবিল পাতা রয়েছে। এই হচ্ছে কিন্তু আপার ডেকের এরিয়া। এখানে কিন্তু খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা করা হয়ে থাকে। চেয়ার টেবিল পাতা রয়েছে, নিচে ম্যাট পাতা রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু পানীয় জলের ব্যবস্থা, বেসিন। এই হচ্ছে কিন্তু উপরের ডেকটা। এই মুহূর্তে ঘড়ি কাটার সময় বলছে সকাল 11:30। যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টও কিছু করা হয়নি, তাই লঞ্চের সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি, ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের নিচের ডেকটা ঘুরে দেখাবো। সবাই নিচে ব্যাগ রেখে এসেছি। এখানে ব্রেকফাস্টটা কী কী রয়েছে তোমাদের একবার দেখাই। যেমন দেখানো রয়েছে ফুলকো ফুলকো লুচি, আলুর একটা তরকারি রয়েছে, তাই সঙ্গে রয়েছে একটা রসগোল্লা। চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের নিচের ডেকটা ঘুরে দেখাবো। তো এই হচ্ছে কিন্তু লুচি আলুর সবজি, খেয়ে দেখি স্বাদ কেমন। তরকারির স্বাদটা খুবই সুন্দর, খেতে দারুণ লাগলো। লুচিটাও কিন্তু নরম রয়েছে, খেতে ভালো। তোমাদের যেমনটা বললাম, এই হচ্ছে কিন্তু আপার ডেক আর নিচে রয়েছে কিন্তু লোয়ার ডেক। চলো এবার লোয়ার ডেকে একটু প্রবেশ করি। নিচে হচ্ছে কিন্তু প্রবেশ করার রাস্তা। ভিতরে প্রবেশ করে এরকম কিন্তু বেড টাইপ রয়েছে। একটা বেডে কিন্তু তোমরা 4 জন করে থাকতে পারো। একটা, দুটো, তিনটে, একটা, তিনটে, 6টা। আর এখানে একটা 7টা বেড রয়েছে। তো আমরা এই বেডটায় রয়েছি। এই জায়গাটা কিন্তু সারাদিন রেস্ট করার জন্য, তাছাড়া কিন্তু রাতের জন্য হোটেল প্রোভাইড করা হবে। তোমরা তো সবাই জানো, তো সে হোটেল তোমাদের তো পরে দেখাবো। এই জায়গাটা জাস্ট সারাদিন ঘুরে টুরে এসে একটু রেস্ট নেওয়ার জন্য। তো জায়গাটা বেশ কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এই হচ্ছে কিন্তু এখানে কিচেন ঘর। তো কিচেন ঘরটা একটু ঢুকে তোমাদের দেখাই। এখানে দেখো ইঞ্জিন রয়েছে, প্লাস এখানে কিন্তু রান্না হচ্ছে। মাসিমা কিন্তু রান্না করছে। মাসিমা এটা কি ইলিশ মাছ? এই দেখো এই হচ্ছে কিন্তু ইলিশ মাছ। আর ওইখানে কি রয়েছে? ওটা হচ্ছে গলদা চিংড়ি। এই হচ্ছে কিন্তু ইলিশ মাছ। এখানে কিন্তু ইলিশ মাছ ভাজা হচ্ছে। তবে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গরম। তো চলে আসলাম বাইরে। এই দিকটাও মোটামুটি ঠিকঠাক আছে। আর তোমাদের একবার এখানে টয়লেটটা দেখিয়ে দিই। দেখো প্রবেশ করে এখানে কিন্তু রয়েছে টয়লেট, এই পাশে একটা, এই পাশে একটা। ভিতরে ঢুকে এই হচ্ছে কিন্তু টয়লেট। এখানে ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, জেট স্প্রে রয়েছে। এই হচ্ছে কিন্তু এক পাশে টয়লেট। ঘড়ি কাটা এখন সময় বলছে 11:56। এই গদখালি ঘাট থেকে কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিল। আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল ঠিক দুপুর 12টার সময়। আর এখন আমরা যাচ্ছি গোসবাতে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েলকাম ড্রিঙ্ক মানে ফুটিটা পান করছি। তবে জাস্ট এখন কিন্তু লঞ্চ ছাড়লো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এখন কিন্তু খুবই গরম লাগছিল, এখন কিন্তু পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। তো দাদার কাছে এই মুহূর্তে জিজ্ঞেস করছি আমরা সর্বপ্রথম কোথায় যাচ্ছি। আমরা এসেছি এখন গোসাবাতে, যেখানে স্যার হ্যামিল্টন যখন প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে এখানে নিমন্ত্রণ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য একটা কাঠ বাংলো তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে বেতন বাংলো। সেইখানে আমরা এখন যাব, হ্যামিল্টন বাংলো যাব। তো আমরা এই দু জায়গা ঘুরে এখন তারপর বোটে ফিরবো। এই মুহূর্তে চলে আসলাম গোসাবা জেটিতে। এদিকে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু নামছে। আর এখানে কিন্তু বহু লঞ্চ রয়েছে। তো সবাই কিন্তু এখন গোসাবার যে হ্যামিল্টন বাংলো আছে সেখানে সবাই ঘুরতে যাচ্ছে। তো এই হচ্ছে কিন্তু গোসাবা জেটি। তোমাদের বেরিয়ে এসে কিন্তু ঠিক এড়িয়ে চলে যেতে হবে। এই হচ্ছে কিন্তু বেকন বাংলো যাওয়ার রাস্তা। তো এইখান থেকে সোজা তোমার চলে যেতে হবে। আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু বেকন বাংলো। এখানে তোমরা কিন্তু কেনাকাটি চাইলে করতে পারো। তো এই হচ্ছে কিন্তু বেকন বাংলো প্রবেশ করার এন্ট্রি দুয়ার। আর এখানে কিন্তু টিকিট কাটা হচ্ছে। আমি টিকিট কেটে নিলাম। বেকন বাংলো এন্ট্রি ফি রয়েছে 10 টাকা। চলো ভিতরে প্রবেশ করি। হচ্ছে টিকিট। ভিতরে প্রবেশ করে এই হচ্ছে কিন্তু ভিতরটা। এখানে কিন্তু এরকম একটা জলের ফোয়ারা ছিল, তবে ফোয়ারার জল পড়ছে না। আর এইখানে রয়েছে কিন্তু বেকন বাংলো। দেখো এই হচ্ছে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু, কত সুন্দর দেখো দেখতে লাগছে। হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে আসে, তারপর থেকে কিন্তু এই জায়গার নাম দেওয়া হয় বেকন বাংলো। তবে এই জায়গায় ছোট্ট একটা বাচ্চাদের খেলা দেওয়ার জন্য পার্ক রয়েছে, তোমাদের ঘুরে দেখাচ্ছি।
আর এখানে কিন্তু রয়েছে বেকন বাংলো। তো চলো ভিতরে গিয়ে তোমাদের ঘুরে দেখাই। তো এই হচ্ছে কিন্তু বেকন বাংলো, আর এই বেকন বাংলাতে কিন্তু সবসময় রবীন্দ্রসঙ্গীত বাজতেই থাকে। এই হচ্ছে কিন্তু বেকন বাংলো। তো ভিতরে কিন্তু তেমন কিছু নেই, পুরো প্রায় ফাঁকা। তো এই হচ্ছে কিন্তু বেকন বাংলো, ভিতরে কিন্তু তেমন কিছুই নেই, প্রায় পুরো ফাঁকা। চারিপাশ থেকে কিন্তু এরকম চলার রাস্তা করা রয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা এটা ঘুরে পুরোটা দেখতে পারো। ভিতরটা কিন্তু প্রায় পুরো ফাঁকাই রয়েছে। তো এই হচ্ছে কিন্তু বেকন বাংলো, দেখো মানে কত সুন্দর। তবে কিন্তু ভিতরটা পুরো ফাঁকা। আর এইখানটা দেখো কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা স্ট্যাচু রয়েছে, আর এখানে রয়েছে হ্যামিল্টন সাহেবের একটা স্ট্যাচু। তবে সুন্দরবন ভ্রমণ শুরু হলো, কিন্তু এখনো কিন্তু সুন্দরবনে তেমন কিছুই দেখিনি। কিন্তু এখানে কিন্তু একটা দেখো স্ট্যাচুর বাঘ দেখতে পেয়ে গেলাম, মানে ডুপ্লিকেট বাঘ যেটা বলা হয়। তো চলো, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে দেখো একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, আর ওই দিকে কিন্তু এখন বাচ্চা খেলাধুলা করছে। বেকন বাংলো থেকে বাইরে বেরিয়ে এখানে কিন্তু ডাব বিক্রি হচ্ছে, তোমার ছেলে ডাব কিনে খেতে পারো। আমাদের বেকন বাংলো ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেব বাংলোর বাড়ির দিকে। তো এই গসবাতে কিন্তু হ্যামিল্টন সাহেব বাংলোর বাড়ি যাওয়ার পথে অনেক কিন্তু দোকানপাট রয়েছে, জামা কাপড়ের বেশি দোকান দেখা যাচ্ছে। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু জামা কাপড় কিনতে পারো। তাছাড়া অন্যান্য বহু জিনিস কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে। তোমাদের যা দরকার, ছাতা থেকে শুরু করে ছোটোখাটো বহু সামগ্রী কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো আমরা কিন্তু ঠিক এদিকে যাচ্ছিলাম হ্যামিল্টন সাহেব বাংলোর দিকে। ঠিক এদিকে কিন্তু একটা মন্দির রয়েছে, কালী মাতার মন্দির। এই হচ্ছে কিন্তু কালী মাতার মন্দির, এই হচ্ছে কিন্তু কালী মা, জয় মা কালী। ঠিক আমরা এই দিক থেকে আসলাম, এই দিক থেকে এসে এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এটা হচ্ছে কিন্তু মেন প্রবেশদ্বার। চলো ভিতরে প্রবেশ করি। আর ঠিক ওই হচ্ছে কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো। তো চলে আসলাম এই মুহূর্তে হ্যামিল্টন সাহেবের বাংলোতে। তো এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, তোমার দেখাই। দেখো এগুলো কিন্তু পুরোটাই কাঠের রয়েছে। আর আগে নাকি এইখানে ভিতরে প্রবেশ করতেই তো, তবে এখন প্রবেশ করতে দেয় না। আর এই ভিতরে কিন্তু সেম ফাঁকা ঘরে রয়েছে। দেখো জায়গাটা কিন্তু কতটাই পুরনো, একটা হেরিটেজের মতন হয়ে গেছে। নাইট ল্যাম্পগুলো দেখো কত পুরনো, এখানে দেখো নাইট ল্যাম্প রয়েছে। এই হচ্ছে কিন্তু কাঠের হ্যামিল্টন সাহেবের বাংলো। তবে এই জায়গায় কিন্তু শীতকালে বহু মানুষ ঘুরতে আসে, আর এই ইলিশ উৎসবে বহু মানুষ কিন্তু এই জায়গাটা ঘুরতে আসে। তো এখন কিন্তু পিছনে দেখছো অনেক লোকজন রয়েছে, তবে নর্মাল টাইমিংতে তেমন একটা লোকজন থাকে না। এই ইলিশ উৎসব আর শীতকালেই কিন্তু এত পর্যটক দেখতে পাওয়া যায় এই জায়গায়। থ্যাংক ইউ। তবে এইখানে কিন্তু অত্যন্ত গরম রয়েছে। তো বেকন বাংলোর কাছে আসলাম, বেকন বাংলোর কাছে এসে ঠান্ডা হওয়ার জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আখের রস নিলাম। অত্যন্ত গরম রয়েছে, অত্যন্ত। তোমরা পারলে একটু বসে আসো, এখন আসলে কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমাদের লঞ্চ কিন্তু অনেকক্ষণ আগেই ছেড়েছে, আর এখন কিন্তু আমাদের লঞ্চ তার নিজস্ব ছন্দে ছুটে চলেছে ঘন জঙ্গলের মধ্যে থেকে। আর এখন আমার হাতে চলে এসেছে গরম গরম আমুদি মাছ ভাজা। এই হচ্ছে কিন্তু আমুদি মাছ ভাজা, মুচমুচে খেতে, স্বাদ কিন্তু সুন্দর। তবে এখন কিন্তু আমুদি মাছ দিয়ে গেল, তার সঙ্গে এক কাপ গরম গরম লাল চাও দিয়ে গেছিলো। সম্পদ দেখো লাল চা পান করছে। তো ভাই চাটা খেতে কেমন? নর্মাল লালটা যেরকম হয় সেরকম। এখন আমি আছি দত্ত রিভারে, আর ঠিক দেখো আমাদের সামনে থেকে বয়ে চলেছে মালবাহী বাংলাদেশের বড় একটা জাহাজ। দেখো এটা ইন্ডিয়া প্লাস বাংলাদেশের মালবাহী। দেখো উপরে ইন্ডিয়া বাই বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে, দেখো বাংলাদেশ ইন্ডিয়া ফ্ল্যাগ। আর এই জাহাজটার নাম হচ্ছে এমভি গোল্ডেন রোজ। ঠিক পিছন দিয়ে লেখা রয়েছে দেখো ঢাকা। তোমাদের বললাম এই হচ্ছে দত্ত রিভার, আর এই পাশে রয়েছে কিন্তু ঘন ম্যানগ্রোভের জঙ্গল। দেখো পুরোটাই কিন্তু নেট দিয়ে ঘেরা রয়েছে, ঘন জঙ্গল রয়েছে, সুন্দরী গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ঠেসমূল শ্বাসমূল সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। দেখো এখান থেকে ঘড়ি কাটার সময় বলছে 2:37। এখন কিন্তু প্রায় সবাই দুপুরে লাঞ্চ ছাড়তে বসে পড়েছে। আর এখানে কিন্তু দেখো লাঞ্চ আইটেম রয়েছে, যেমন রয়েছে এখানে সাদা ভাত, এ হচ্ছে কিন্তু সাদা ভাত, এখানে রয়েছে চাটনি, ডাল, তাছাড়া এখানে কিন্তু রয়েছে পেঁয়াজ, লঙ্কা, শসা, একটা সবজি রয়েছে, আর এই হচ্ছে কিন্তু ডাল। তো আমাদের কিন্তু এখানে খাবার রেডি হচ্ছে, আর এদিকে কিন্তু দাদাদের প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দাদার কাছ থেকে জানবো কার কেমন খাবারের স্বাদ লেগেছে। দাদা তোমাদের মধ্যে এখানে কার কেমন খাবারের স্বাদ লেগেছে একটু বলে ভালো হয়। দাদা তোমার? মোটামুটি ঠিকই আছে। তো বলো দাদা তোমার কেমন লাগলো এখানে খাবার দাবার? আচ্ছা মোটামুটি ঠিকই আছে। আর আপনাদের কেমন লাগলো এখানে খাবার? ভালো আছে, ভালো, রান্না ভালো, রান্না ভালো। তো এই মুহূর্তে আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চ টেবিলে। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রয়েছে দুপুরের খাবারে। ডাল রয়েছে, সাদা ভাত রয়েছে, এখানে একটা কুমড়ো আলুর সবজি রয়েছে, এখানে ব্যাডমিন্টন পাঁপড় রয়েছে, স্যালাড, আর এখানে রয়েছে ছোটো সাইজে একটা গলদা চিংড়ি, আর এখানে রয়েছে ইলিশ মাছ। এই হচ্ছে ইলিশ মাছের পিস। মোটামুটি কিন্তু ঠিকঠাকই আছে। তবে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে ফেলছিলাম, মোটামুটি সব খাবারের স্বাদ ঠিকঠাক। তবে আমার বেশি ভালো লেগেছে এই সর্ষে ইলিশটা, স্বাদটা খুবই সুন্দর।
এমন জায়গায় বসে সত্যি বলতে খাওয়া দাওয়া করছি, যা সত্যি ভালো লাগছে। পাশ থেকে নদী বয়ে যাচ্ছে এবং ছোটোখাটো লঞ্চও বয়ে যাচ্ছে, দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। আর তার সঙ্গে রয়েছে কিন্তু এরকম একটা চিংড়ি মাছ, তো মাছটা ট্রাই করি, তোমাদেরও জানে কেমন খেতে। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আর এখানে রয়েছে কিন্তু গলদা চিংড়ি। এইখানে দিয়ে আজকে সবথেকে বেশি আমার ভালো লেগেছে আইটেমের মধ্যে, যেটা আমি মানে A1 রেটিং দিতে চাই, সেটা হচ্ছে এই চিংড়ি মাছ, আর তার সঙ্গে রয়েছে ইলিশ মাছ, যেটা কিন্তু স্বাদ আমার অসাধারণ লেগেছে। সম্পদ, কেমন লেগেছে বলো? দুর্দান্ত, মানে এই ইলিশ উৎসবে এসে ইলিশকে যেটা মানে মানে সার্থক আমাদের ইলিশ উৎসব। অবশ্যই। আর খাবার শেষে রয়েছে কিন্তু এরকম আমের চাটনি, আর তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়াটা ফিনিশ করি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে নিচে ডেকে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু ভালোই খাওয়া দাওয়া হয়েছে, শুয়ে আরাম করছিলাম। আর জাস্ট 10 মিনিটের মাথায় আমাদের দাদারা দিয়ে গেল এরকম একটা পেয়ারা। তো পেয়ারাটা আমি খাই, খেয়ে জাস্ট এখনই একটা সাইট সিন পয়েন্ট আসবে, যেখানে 3টে মন্দির রয়েছে, সেইটা তোমাদের ঘুরে দেখাবো। ঘুরে দেখিয়ে আমরা সরাসরি রওনা দেবো আমাদের হোটেলের দিকে। চলে আসলাম এই মুহূর্তে ওয়্যাক্স পুল ঘাটে। এই জায়গাটা কিন্তু সুন্দরবন টাইগার ক্যাম্পের মধ্যে পড়ে। আর ঠিক এই জায়গাটা কিন্তু এমন তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো, ঘন কিন্তু জঙ্গল রয়েছে, আর ঠিক এখানটা কিন্তু মন্দির রয়েছে, যেখানে 3 দেবদেবী বসবাস করে। তো এই হচ্ছে কিন্তু তিনটা মন্দির রয়েছে, তোমাদের সামনে একবার দেখাই। যেমন দেখো এইখানে রয়েছে কিন্তু মহাদেব আর পার্বতীর মন্দির, আর এইখানটা দেখো এখানে রয়েছে বনদেবী মন্দির, এই হচ্ছে কিন্তু বনদেবী, আর এইখানটায় কিন্তু বজরংবলী মন্দির রয়েছে। দেখো, যারা সনাতনী তাদের কাছে বনদেবী, আর যারা মুসলিম তাদের কাছে বনবিবি। এই যে দেখছেন দুজন বসে আছেন, বনবিবি শাহজঙ্গলি, এনা হচ্ছে ভাই বোন। তোমরা যারা পরবর্তী দিনে এই সুন্দরবন ঘুরতে এসছো, পারলে এই জায়গাটা ঘুরে যেও। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এখানে কিন্তু অনেক ঐতিহাসিক গল্প রয়েছে মা বনদেবীকে নিয়ে। এখন ঘড়ি কাটার সময় বলছে বিকেল 4:38। এই মুহূর্তে এসে পৌঁছলাম পাখিরালয়ে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, যেখানে আজকে আমরা রাতটা কাটাবো এবং কালকে সকাল সকাল আবারও বেরিয়ে যাবো সুন্দরবনের সফরে। তোমাদের তো সকালেই বলেছি আমরা এই সুন্দরবন ট্যুর করছি রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে। তো এইখানে কিন্তু তারা এই হোটেলটা প্রোভাইড করেছে রাতে থাকার জন্য। তো এটা কিন্তু তাদের নিজস্ব হোটেল রাজলক্ষ্মী, দেখো নাম রয়েছে। তো চলো ভিতরে যাই, রিসেপশনে গিয়ে রুমের চাবিটা নিয়ে রুমে রওনা দিই। এই মুহূর্তে চলে আসলাম ঠিক আমাদের হোটেলের রুমে। আজকে আমাদের রুম রয়েছে রুম নাম্বার 12। আর যেহেতু আমরা এই সুন্দরবন প্যাকেজ শুরু করার আগে ভেবে নিয়েছিলাম, এখন যেহেতু অত্যন্ত গরম রয়েছে, সেক্ষেত্রে এসি রুমের প্যাকেজ নিয়েছিলাম। তো আমরা এসি রুমে পেয়েছি, আসো তোমার দেখাই। তো এই হচ্ছে কিন্তু রুম, দেখো কত সুন্দর বড় সাইজ একটা রুম রয়েছে, এরকম ডুয়েল বেড রয়েছে। এখানে তোমরা কিন্তু অনায়াসে 4 জন থাকতে পারবে, 2 জন বাই 2 জন। এইখানটায় কিন্তু রয়েছে এরকম মিরার, টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, আর ঠিক এই দিকটায় কিন্তু রয়েছে এসি। আর এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, একটা টেবিল রয়েছে, আমরা ব্যাগ রেখে দিয়েছি। আর ঠিক এই দিকটা রয়েছে ওয়াশরুম, আসো তোমাদের ওয়াশরুমটা দেখাই ভিতর থেকে। এই হচ্ছে কিন্তু ওয়াশরুম, উপরে রয়েছে গিজার, এখানে শাওয়ার রয়েছে, নিচে রয়েছে বালতি, মগ, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, আর এখানে রয়েছে বেসিন অ্যান্ড মিরার। যা যা ওয়াশরুমের দরকার সব কিছুই রয়েছে। আর রুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাইজও কিন্তু অনেকটাই বড়। তো তোমরা 4-5 জন যদি থাকো অ্যাডজাস্ট করে, তোমাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু এসি রয়েছে। তাছাড়া শীতকালের জন্য কিন্তু গিজার রয়েছে, ব্ল্যাঙ্কেট তো প্রোভাইড করা হয়েছে। তো তোমরা চাইলে এই এসি রুমের প্যাকেজ অনুযায়ী থাকতে পারো। তো চলো আর বেশি দেরি করছি না, একটু নিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যাবেলায়। এই মুহূর্তে জাস্ট শুয়েছিলাম, তো দাদারা সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। আর ইভিনিং স্ন্যাক্স রয়েছে কিন্তু চাউমিন, তো চাউমিনটা খাই। আর বাইরে কিন্তু ঝুমুর নাচ হওয়ার কথা ছিল, তবে আজকে আর হচ্ছে না, কালকে সেটা হবে। এই মুহূর্তে ঘড়ি কাটার সময় বলছে রাত 9:30। এখন রওনা দিচ্ছি নিচে রাতে ডিনার সারতে। যেহেতু তোমাদের বলেছিলাম এখানে লোকাল মার্কেটটা ঘুরে দেখাবো, কিন্তু সেটা আর হয়নি, যেহেতু সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরেই জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, খুবই টায়ার্ড ছিলাম তার জন্য। তো চলো রাতে ডিনারটা সারি, কালকে কিন্তু অনেক জায়গায় ঘুরতে যেতে হবে। তো সেই ক্ষেত্রে এখন সরাসরি রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো। এই মুহূর্তে বসে পড়েছে রাতের ডিনার টেবিলে, তোমার দেখাই। এখানে যেমন রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এখানে রয়েছে শসা আর পেঁয়াজ। তো এটা হচ্ছে কিন্তু আমাদের রাতের ডিনার। তোমরা যদি ফ্রাইড রাইস আনতে চাও তার জন্য কিন্তু ভাতের অপশন রয়েছে, তোমরা চাইলে ভাতও নিতে পারো। আর এখানে একদিন কিন্তু মাটন রয়েছে, সেটা হয়তো কালকে হবে, আজকে চিলি চিকেন হয়েছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। খাবার স্বাদ কিন্তু সুন্দর, বেশ ভালোই খেতে, আমার তো বেশ ভালোই লাগলো। ফ্রাইড রাইস একদম আমার খুবই প্রিয়, আর সব কিছু কিন্তু গরম গরমই রয়েছে।
গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজ 3 জুন 2026। আজ আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। এখন সরাসরি চলে যাবো আমরা লঞ্চে গিয়ে ব্রেকফাস্ট করে রওনা দেবো জঙ্গল সাফারিতে। চলে এসেছি প্রায় বোটের কাছে, যেহেতু আমাদের সহযাত্রী যারা ছিল তারা কিন্তু আগেই চলে এসেছে, আমাদের আসতে একটু দেরি হলো, তাই তাড়াহুড়ো করে আসলাম। আর তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি, তো এই জঙ্গল সাফারির মধ্যে অনেক কিছু রুলস রয়েছে জঙ্গলের। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এইখানে ইউজ অ্যান্ড থ্রো যে বোতল রয়েছে সেগুলো তোমাদের ব্যবহার করতে হবে। যেগুলো কেনা প্লাস্টিকের বোতল রয়েছে, নর্মাল জলের বোতল ইউজ করতে পারবে না। বিসলেরি বোতল হোক, কিনলে বোতল হোক, তোমরা কিন্তু প্লাস্টিক বোতল ইউজ করতে পারবে না। আর তার সঙ্গে কিন্তু কোনো নেশাকর দ্রব্য তোমাদের রাখা যাবে না, বিড়ি, সিগারেট, মদ যাই হোক না কেন। তো এরকম কিছু রুলস রয়েছে যেটা তোমাদের কিন্তু এই লঞ্চের মধ্যেই জানিয়ে দেবে। তো তোমরা কিন্তু একটু দেখে নিও। আর এই হচ্ছে কিন্তু আমাদের লঞ্চ। তো চলে আসলাম আমাদের লঞ্চে। আর আজকে কিন্তু এই জঙ্গল সাফারিতে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখার চান্স রয়েছে। এবারে কপালের বিষয় যে আমরা কতটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবো কি পারবো না, যাই হবে তোমাদের চেষ্টা করবো দেখানোর। অবশেষে আমাদের লঞ্চ ছেড়ে দিল। আর আছে কিন্তু আমাদের সুন্দরবন ভ্রমণে খুবই ইম্পর্টেন্ট একটা দিন। আজকে কিন্তু আমরা জঙ্গল সাফারি করছি। আজকে কিন্তু আমরা এই সুন্দরবনের কোর জঙ্গলে ঘুরতে যাব, যেহেতু সেখানটা কিন্তু অনেকটাই কোর আর ম্যানগ্রোভে ভর্তি। তো চলো দেখা যাক কেমন কি দেখা পাওয়া যায়। যেখানে কিন্তু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অনেক কিন্তু বন্য প্রাণী থেকে শুরু করে পাখি দেখা যায়। আর কপাল ভালো থাকলে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা যাবে। এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে সকালের ব্রেকফাস্ট। এখানে রয়েছে গরম গরম ফুলকো লুচি, একটা রয়েছে মিষ্টি, আর একটা রয়েছে ছোলা মটরের সবজি। তো এই মুহূর্তে কিন্তু আমাদের লঞ্চ ঘন জঙ্গলের মধ্যে থেকে রওনা দিয়েছে দোবাকির উদ্দেশ্যে। জাস্ট ঠান্ডা হাওয়া বয়ে আসছে আর এখানে দাঁড়িয়ে সকালে ব্রেকফাস্ট করে একটা অন্যরকম অভিজ্ঞতা। আর এখন আমরা সর্বপ্রথম যাচ্ছি দোবাকি। যেহেতু এটা কিন্তু অন্যরকম হয়ে গেল, সর্বপ্রথম সবাই কিন্তু সজনেখালি সুধন্যখালি হয়ে তারপর কিন্তু দোবাকি যায়। যেহেতু দোবাকির ডিস্টেন্সটা এখান থেকে অনেকটাই দূর, আর এখন যেহেতু জোয়ার চলছে, তো তার জন্য সর্বপ্রথম আমরা এখন যাবো দোবাকি। ফিরে আসার সময় সুধন্যখালি সজনেখালি হয়ে ফিরে আসবো। চলো এই সুন্দর পরিবেশের মধ্যে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্ট করার পর বেশ কিছুক্ষণ পরে আমাদের হাতে চলে আসলো গরম গরম চা। আমাদের লঞ্চ কিন্তু এখন জলের উপর বেশ ভালোই ভেসে বেড়াচ্ছে। আর পাশ থেকে দেখা লঞ্চ কিন্তু বয়ে যাচ্ছে। সুন্দরবনে নদীর উপরে ভেসে চলেছি আর তার সঙ্গে রয়েছে এরকম এক কাপ চা। দারুণ একটা অভিজ্ঞতা। তো এই হচ্ছে ভেজ পকোড়া। কেমন খেতে বলবো? ভালো। পিয়াজি। আর আমরা কিন্তু এখন পঞ্চমুখারির ওপর থেকে যাচ্ছি দোবাকির দিকে। আর এই জায়গাটা কিন্তু 5টা নদী এসে একসঙ্গে যুক্ত হয়েছে। আর এই জায়গাটা কিন্তু দুর্দান্ত হাওয়া চলছে আর ভালো বড় বড় কিন্তু ঢেউ রয়েছে, যার জন্য নৌকোটা কিন্তু আমাদের দারুণভাবে দুলছে। আর এই জায়গাটা কিন্তু পুরো কোর ফরেস্ট, সামনে চারিদিকে যাই দেখতে হবে পুরোটাই কিন্তু ঘন জঙ্গল, কোনো ঘরবাড়ি নাই। আর শুধু রয়েছে এই নদীর উপরে বড় বড় লঞ্চ আর ছোটোখাটো নৌকো। এই মুহূর্তে এসে পৌঁছলাম ডোবাকিতে। আমাদের এই ডোবাকিতে আসতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতন সময় লাগলো। তো চলো ভিতরে যাই। এখন ঘড়ি কাটার সময় বলছে দুপুর 12:30 মতন। ভিতরে প্রবেশ করে গেলাম। আর এই জায়গাটা কিন্তু প্রায় পুরোটাই নেট দিয়ে ঘেরা। এটা কিন্তু পুরো কোর জঙ্গলের মধ্যে অবস্থিত। আর এখানে কিন্তু অনেক ধরনের সুন্দরবনের প্রাণীও দেখতে পাওয়া যায়। আর এই ডোবাকি জায়গাটা কিন্তু সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত। এই জায়গাটা সজনেখালি অঞ্চল থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আসতে সময় লেগে থাকে এবং এইখানে শুধুমাত্র লঞ্চ আর নৌকাতে করেই আসা যায়। আর এই ডোবাকির মেন আকর্ষণ হচ্ছে ক্যানোপি ওয়াক, যা কিন্তু মাটি থেকে 20 মিটার উচ্চতায় অবস্থিত। আর এই লম্বা হচ্ছে 496 মিটার। এইখান থেকে কিন্তু তোমরা বহু ধরনের প্রাণী দেখতে পাবে। ভাগ্য থাকলে কিন্তু এখান থেকে রয়্যাল বেঙ্গল টাইগারটাও দেখতে পাবে। আর এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে কিন্তু পুরো জঙ্গলের ভিউ দেখা যায়। চলো উঠে তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে কিন্তু ক্যানোপি ওয়াক। এই দিক থেকে ঠিক তোমাদের জঙ্গলের মধ্যে চলে যেতে হবে। তবে এখন আমি এই টাওয়ারটার উপরে উঠবো। চলো উপরে উঠি।
এখান থেকে কিন্তু তোমরা এরকম ঘন কোর সুন্দরবনের জঙ্গল দেখতে পারবে। এই হচ্ছে কিন্তু পুরো ঘন সুন্দরবন। এখান থেকে কিন্তু পুরো জঙ্গলটা দারুণ দেখা যায়। আর ঠিক ওই দিকটায় রয়েছে কিন্তু সুন্দরবনের নদী। আর এইখানটায় কিন্তু এরকম স্বাদু জলের কিন্তু জায়গা করা রয়েছে, মানে মিষ্টি জল যেটা বলা হয়। নোনা জল তো বেশিরভাগ প্রাণী কেউ পান করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু স্বাদু জল তাদের জন্য দরকার। মিষ্টি জলের এরকম কিন্তু পুকুর করা রয়েছে। এইখানে কিন্তু বহু ধরনের প্রাণী কিন্তু জল পান করতে আসে, পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী, হরিণ। এই হচ্ছে কিন্তু ক্যানোপি ওয়াল। আর এই ডোবাকি থেকে কিন্তু তোমরা বহু ধরনের প্রাণী দেখতে পারবে, যেমন তোমাদের ভাগ্য থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার, তাছাড়া কিন্তু চিতা হরিণ, বুনো শূকর, উট বিড়াল, মটিরন, লিজার্ড, কুমির, বিভিন্ন ধরনের প্রজাতির কিন্তু প্রাণী দেখতে পারবে। আর এইসব জায়গায় কিন্তু এরকম জায়গা করে দেওয়া রয়েছে। এইখান থেকে কিন্তু এই ঘন কোর জঙ্গলের ভিতরে যা প্রাণী থাকবে সবকিছু কিন্তু দেখতে পাওয়া যায়। তবে এখন যা গরম, মনে হচ্ছে না কোনো প্রাণী দেখতে পাওয়া যাবে। এইখানে আসলে কিন্তু তোমরা ভিতরে গিয়ে ভালোভাবে ঘুরে দেখতে পারো। তবে আমরা ভিতরে গেলাম না, যেহেতু এই গরমের মধ্যে তেমন কিছু দেখা পাওয়া যাবে না, যা বুঝতে পারছি কিছুই নেই। প্রায় সব এখন ঘন জঙ্গলের ভিতরে রয়েছে। হরিণ বলো, অন্য কোনো প্রাণী বলো, কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা এখন সরাসরি আমাদের লঞ্চে চলে যাব। তোমরা চাইলে ভিতরে এসে ঘুরে যেতে পারো। তবে এই জায়গাটা শীতকালে আদর্শ। শীতকালে কিন্তু এখানে বহু ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়, তারা কিন্তু আশেপাশেই প্রায় ঘুরে বেড়ায়। এখন গরম যেহেতু, তার জন্য দেখা যাচ্ছে না। এই মুহূর্তে ঘড়ি কাটার সময় বলছে দুপুর 1:55। বসে পড়েছি দুপুরের লাঞ্চ টেবিলে। আর এই হচ্ছে কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চ। দেখো এখানে রয়েছে স্যালাড, লেবু, পেঁয়াজ, লঙ্কা, শসা সব কিছুই রয়েছে। ভাত, ডাল রয়েছে। এখানে রয়েছে দেখো আলু পটলের সবজি। এখানে রয়েছে দই কাতলা। আর এই হচ্ছে কিন্তু ইলিশ মাছ। তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা আর চাটনি। তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করি। খাবার দাবার স্বাদ কিন্তু সুন্দর। আগের দিন তোমার দেখিয়েছি, আজকেও কিন্তু স্বাদ দারুণ বলতে গেলে খেতে। আর তোমরা কিন্তু সুন্দরবন ভ্রমণে দুদিনই কিন্তু ইলিশ পাবে। আজকে কেমন রয়েছে ভাপা ইলিশ। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন জাস্ট বসে বসে রেস্ট নিচ্ছিলাম। খাওয়া দাওয়া এসে স্বাদের কথা বলি, তাহলে সত্যি বলতে খুবই সুন্দর। আগের দিন থেকে আজকে ইলিশ মাছটা বেশি ভালো লেগেছে। আর ওইটা যথাযথভাবে সর্ষে ইলিশ ছিল, তো আমি তো ভাপা ইলিশ বললাম, ভাপা ইলিশ না। তো আগের দিন থেকে সর্ষে ইলিশের স্বাদটা কিন্তু খুবই সুন্দর ছিল। বাকি রান্নারও স্বাদ কিন্তু দুর্দান্ত। আর এখন জাস্ট বসে বসে কিন্তু বাইরের ভিউ এনজয় করছিলাম। আর এখন আমরা কিন্তু ঘন কোর জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি। এইখানে কিন্তু বেশিরভাগ বাঘ দেখতে পাওয়া যায় কোনো কোনো সময়। তবে এখন আমরা ঠিক ওই দিকটায় ফাঁকা জায়গাটা করে আমরা কিন্তু এখন হরিণ দেখতে পেলাম। তবে যেহেতু অনেকটা দূরে, তো সেক্ষেত্রে ক্যামেরা বন্দি করতে পারিনি। এই মুহূর্তে এসে পৌঁছলাম সুধন্যখালিতে। এই হচ্ছে কিন্তু সুধন্যখালি। আর এখানে কিন্তু ভিতরে প্রবেশ করেই এখানে বনবিবির একটা দেখো মূর্তি রয়েছে, মন্দির। এই হচ্ছে কিন্তু বনবিবি অথবা বনদেবী। এই সুধন্যখালিতে প্রায় তোমরা অনেক ধরনের সুন্দরবনের গাছ দেখতে পাবে। প্রায় সব ধরনের গাছ কিন্তু রয়েছে ভিতরে, কিন্তু এই গাছ দেখতে পেয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো গাছে হাত দেওয়া নিষিদ্ধ। এইখানে কিন্তু প্রত্যেকটা গাছের কিন্তু নাম রয়েছে। দেখো এইখানেও কিন্তু একটা নাম লেখা রয়েছে। এইখানে দেখো আরও একটা গাছ রয়েছে, গর্জন। আর এইখানটা দেখো গরান গাছ রয়েছে, হচ্ছে কিন্তু গরান গাছ, নামও লেখা রয়েছে গরান। আর এই গাছটা হচ্ছে গোলপাতা গাছ। তবে এই গাছটার সাইজটা কিন্তু অনেকটাই বড়। আর এই জায়গা থেকে নাকি হরিণ, বাঘ, বান্দর, কুমির পর্যন্ত দেখতে পাওয়া যায়। তবে সেক্ষেত্রে কুমির আর বাঘের কথা বাদই দাও, সেগুলো কিছু দেখা যায়নি। হরিণে একবার দেখা পাওয়া গেছে। আর বান্দর, ছোট একটা বান্দর দেখা গেল। আর সামনে দেখো কিছু বান্দর রয়েছে বট গাছে। দেখো এই সামনে দেখো বট গাছ রয়েছে। বট গাছে দেখো বান্দর, দেখো বান্দর, দেখো কত বান্দর, দেখো ঝাপাঝাপি করছে। দেখো নিচে পড়ে গেল বান্দর, দৌড়ে দৌড়ে পালাচ্ছে, দেখো বান্দর। তবে যাই হোক, বানরটা কিন্তু দেখা গেল। আর এইখানটা কিন্তু রয়েছে সুন্দরবনের ম্যাপ। দেখো এই হচ্ছে কিন্তু সুন্দরবনের ম্যাপ। ঠিক আমরা হয়তো এইখানটায় রয়েছি। এই হচ্ছে কিন্তু ম্যাপ, দেখো। আর এই হচ্ছে কিন্তু ওয়াচ টাওয়ার, এই হচ্ছে এন্ট্রেন্স। চলো ওপরে যাই, ওপরে গিয়ে দেখি। চলে আসলাম ওপরে। এবার জায়গা রয়েছে এরকম ভিউ পয়েন্ট। এইখান থেকে এই হচ্ছে ভিউ। এইখানে দেখো ডোবা টাইপ করা রয়েছে। এখান থেকে কিন্তু স্বাদু জল প্রাণীরা পান করে থাকে। আর এই দিক থেকে কিন্তু বন্যপ্রাণী দেখা যায়। আর এইসব জায়গায় কিন্তু অসংখ্য লাল কাঁকড়া দেখা যাচ্ছে। তবে সেক্ষেত্রে ক্যামেরা দেখা সম্ভব নয়। এইখানটা এরকম একটা ফাঁকা জায়গা রয়েছে, একটা টিউবওয়েল রয়েছে। আর সামনে কিন্তু একটা বাঘ দেখা গেছে। তবে অরিজিনাল নয়, একটা বসার স্ট্যাচু। সেই হচ্ছে কিন্তু সেই বাঘটা। দেখো এখানে সবাই কিন্তু বসে ফটো তোলে। তো অরিজিনাল বাঘের তো দেখা পেলাম না, এমনি সাধারণ একটা স্ট্যাচুর বাঘের পাশে বসে 1-2 মিনিট সময় কাটিয়ে লঞ্চে ফিরে যাবো।
ঘড়ি কাটা এখন সময় বলছে সন্ধ্যা 7:12। রুমে বসে রেস্ট নিচ্ছিলাম আর জাস্ট এখনই কিন্তু শুরু হলো এই সুন্দরবনের ফেমাস ঝুমুর নাচ। চলো তোমাদের বাইরে গিয়ে দেখাই। দেখো এই হচ্ছে কিন্তু বাইরে ঝুমুর নাচ। এই মুহূর্তে নিচে আর এখানে কিন্তু ঝুমুর নাচ হচ্ছে আর এখানে কিন্তু সন্ধ্যা স্ন্যাক্স চলে এসছে। কি রয়েছে ভাই আজকে সন্ধ্যা স্ন্যাক্সে? আজকে চিকেন পকোড়া। চিকেন পকোড়া নিলাম একটা। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে কিন্তু সন্ধ্যা স্ন্যাক্স রয়েছে চিকেন পকোড়া। চিকেন পকোড়ার সঙ্গে চলে আসলো গরম গরম 1 কাপ দুধ চা। এখন ঘড়ি কাটার সময় বলছে রাত 9:30। বসে বলেছি রাতের ডিনার টেবিলে। আমাদের রাতের ডিনারে কিন্তু রয়েছে মাটন আর এখানে রয়েছে সাদা ভাত, ডাল, পেঁয়াজ, শসা, লেবু আর তার সঙ্গে রয়েছে আলু ভাজা। তবে আজকে কিন্তু লাস্টের দিন, তার জন্য রাতে মাটন করা হয়েছে। তবে এই মাটন কিন্তু কোনো সময় রাতে প্রথম দিন দেওয়া হয়ে থাকে, তবে আজকে কিন্তু লাস্টের দিনই দিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। আর এই হচ্ছে কিন্তু মাটন। খেয়ে দেখলাম মোটামুটি স্বাদ কিন্তু খুবই সুন্দর, সেদ্ধ হয়েছে ভালো। মাটনটা কেমন হয়েছে? একদম ফাটাফাটি। মাটনটা সত্যিই বলতে ভালো হয়েছে। সম্পদ সত্যি দুর্দান্ত খেতে, মানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এটাই হচ্ছে বড় কথা। সত্যি মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তবে মাটন কিন্তু লিমিটেড। খাওয়া দাওয়া কমপ্লিট। এই মুহূর্তে চলে আসলাম রুমে, এবারে ঘুমিয়ে পড়বো। কালকে কিন্তু অনেক কটা জায়গায় ঘোরা রয়েছে। তো চলো আজকের জন্য জানাই টাটা অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে ঠিক তোমার সঙ্গে কালকে মর্নিংয়ে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের 3য় দিন। আগের 2 দিন তোমাদের কিন্তু সুন্দরবনে প্রায় অনেক কিছু ঘুরে দেখিয়েছি, তবে বাকি ছিল সজনেখালি আর তার সঙ্গে কিন্তু আজকের দিনে বাকি রয়েছে লোকনাথ মন্দির। তো এই 2 জায়গা কিন্তু আজকে ঘোরা রয়েছে। তবে আজকে আমরা কিন্তু এই 2 জায়গা ঘোরা ক্যান্সেল করেছি। আমরা জাস্ট এই সুন্দরবনে একটা গ্রামীণ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটা অফবিট জঙ্গলে মাছ যাওয়া প্ল্যান করেছি। তো সেইখানেই যাব। এখন সকালের ব্রেকফাস্টটা সারবো, নতুন একটা অভিজ্ঞতা হবে, কেমন কি এক্সপিরিয়েন্স থাকছে সব কিছু কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো। তবে তোমাদের জানিয়ে রাখি, আজকে আমরা যে জায়গাটা ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু সুন্দরবন ভ্রমণ প্যাকেজের মধ্যে নেই। আমরা আজকে দিনটা ক্যান্সেল করে কিছু টাকার বিনিময়ে আজকে এই জায়গাটা ঘুরতে যাচ্ছি। সবাই মিলে এখন কিন্তু হাঁটতে যাচ্ছি ডিঙি নৌকার কাছে। আর পিছনে রয়েছে সম্পদ আর ভাই রয়েছে। ভাইয়ের কাছে রয়েছে এখন জাল আর উপরে রয়েছে জল, আর সম্পদের রয়েছে মাছ ধরা বড়শি নাকি। আর সামনে রয়েছে অপূর্ব, ওর কাছে রয়েছে মাছ ধরা। কি আছে ওটা? ওটা হচ্ছে কি কাঁকড়া ধরার সুদ। কাঁকড়া ধরার সুদ। তো সব কিছু সরঞ্জাম নিয়ে চলে আসলাম ডিঙি নৌকোর কাছে। এবারে এই নৌকোয় করে যাব ঘন জঙ্গলের মধ্যে। আর এই হচ্ছে কিন্তু আমাদের ডিঙি নৌকো আর এই হচ্ছে কিন্তু লঞ্চ। তবে আজকে আমরা লঞ্চে আর জার্নি করছি না, আজকে ডিঙি নৌকায় গল্প হবে। তো চলো উঠে পড়ি। এই মুহূর্তে আমাদের নৌকো কিন্তু ছেড়ে দিল। তাহলে আমাদের কিন্তু নৌকো ছেড়ে দিল, সবাই খেতে বসে রয়েছে। কেমন লাগছে সবার? চলো। ও আচ্ছা, এখন আমাদের নৌকা ঢুকেছে একদম জঙ্গলের ভিতর। আর এখানে দেখো মাসিয়া মাছ ধরছে, গ্রামের মানুষ। এখন কিন্তু আমরা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। দেখো দুপাশে রয়েছে জঙ্গল আর মধ্যে কিন্তু নদী বয়ে যাচ্ছে। এইখানে কিন্তু আমরা মাছ ধরবো। আর দেখো এখানে জঙ্গলের ভিতর দেখো জল প্রবেশ করে গেছে। তাহলে এখন কিন্তু জঙ্গলের মধ্যে বসে জঙ্গলে গাছপালা সরিয়ে নৌকো পার করছি। দারুণ একটা অভিজ্ঞতা। আর এখন কিন্তু একটা পুরো জঙ্গলের মধ্যে ঝিঝি পোকার শান্ত একটা আওয়াজ আসছে, বেশ দারুণ কিন্তু একটা অভিজ্ঞতা হচ্ছে। পুরো কিন্তু ভিতরে ছাওয়া রয়েছে আর সব গাছপালার মধ্যে জল রয়েছে। আর ভাই দেখো জলে নেমে পড়েছে কাঁকড়া ধরতে। এটাতে ঢুকবে। তো এই হচ্ছে কিন্তু জ্যান্ত কাঁকড়া, ভাই এখনই ধরে নিয়ে আসলো গাছ থেকে। আর এইখানে জাস্ট গাছপালা সহতে কিন্তু আমার মাইকটা জলে পড়ে গেল। রিসিভারটা আমার কাছে রয়ে গেছে, মাইকটা জাস্ট জলে পড়ে সঙ্গে সঙ্গে ভেসে চলে গেল। তো খুবই দুঃখজনক বিষয়। দেখা যাক এবারে বিনা মাইকে ভিডিও বানাচ্ছি, নয়েজ কেমন আসছে তোমরা একটু বুঝে নিও। তবে এখন কাঁকড়া ধরতে ধরতে অনেকটা ঘন জঙ্গলের ভিতরে চলে এসেছি। আর যেহেতু এখন জোয়ার চলছে সেই ক্ষেত্রে জলের সংখ্যা বেড়ে গেছে। আর এখানে গাছপালা সব কিন্তু বাঁকা টেরা, তো সেই ক্ষেত্রে কিন্তু এই নৌকো আর বাইরে বেরোচ্ছে না, যেহেতু গাছপালা সব বেড়ে যাচ্ছে। এবার দেখার বিষয় কি করে বেরোই সেটাই খোঁজাখুঁজি করছি। ঠিক আমরা এই দিক থেকে এসেছিলাম, এইদিকে এখন জল কিন্তু পুরোটাই ভরে উঁচু হয়ে গেছে। তবে এই মুহূর্তে কিন্তু এই নদীর জঙ্গলটা থেকে বেরিয়ে চলে আসলাম বড় নদীতে। এরপরে যাবো মাছ ধরতে। এখানে দেখো দাদা কিন্তু নিচে নেমে পড়েছে জলে গেছু কাঁকড়া ধরতে। আর এদিকে ভাই দেখো জাল ফেলবে এখন। তবে এখন কিন্তু জোয়ার রয়েছে, সেক্ষেত্রে জল কিন্তু বয়ে বয়ে যাচ্ছে। আশা করছি মাছ মনে হয় না উঠবে।
মাছ রয়েছে? না, মাছ নেই। তবে এখানে কিন্তু জল খুবই শান্ত আর ছাওয়া জায়গা। আমার তো একটু জলে নামতে ইচ্ছা হচ্ছে, তো নেই পড়ি, গামছা পরে নিয়েছি এই মুহূর্তে। চল। বাপরে, এই যে কাঁকড়া, তাই তো? বাপরে, কত কাঁকড়া! হাই, হ্যালো। তবে অনেক সময় কিন্তু হয়ে গেল, আর আমি জলে নেমেছিলাম কাঁকড়া ধরতে, গেছু কাঁকড়া ধরলাম, দারুণ একটা মজা করলাম। এখন ফিরে যাচ্ছি রুমের দিকে। আচ্ছা, তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, এইখানে যখন জোয়ার হয় তখন কিন্তু শুধুমাত্র কাঁকড়া দেখতে পাওয়া যায় যারা কিন্তু গাছে উঠে যায়, আর যখন ভাটা হয় তখন কিন্তু এখানে মাছ ধরা যায়। তবে দুটো কিন্তু একসঙ্গে করা সম্ভব নয়, তাই আমার মাছটা ধরতে পারলাম না জাল ফেলার পরেও। শুধু কাঁকড়া ধরেই বাড়ি যাচ্ছি, আর কাঁকড়া প্রায় 1-1.5 কিলো মতন কাঁকড়া হয়েছে। তো চলো এবার সরাসরি হোটেলে ফিরে যাই। চলো, ফাইনালি চলে আসলাম। এই মুহূর্তে একেবারে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন আমরা সরাসরি চলে যাবো লঞ্চে গিয়ে লাঞ্চটা সারবো, তারপরে সরাসরি রওনা দেবো বাড়ির পথে। যেহেতু আজ আমাদের সুন্দরবন ভ্রমণের লাস্ট দিন, তো আমরা যেহেতু আজকের লাস্ট দিনে অন্য কোথাও ঘুরতে যাইনি, তোমাদের বলেছিলাম আমাদের কিন্তু আজকের দিনের ঘোরার প্ল্যানটা কিন্তু ক্যান্সেল করেছি। সেটা বাদ দিয়ে আমরা কিন্তু মাছ ধরতে গিয়েছিলাম। তো মাছ ধরা প্রায় কমপ্লিট, এরপরে রুমে এসে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম লঞ্চের উদ্দেশ্যে। চলে আসলাম গসবাতে, এইখানেই আমাদের লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে। তো এখন লঞ্চে যাব, দুপুরের লাঞ্চটা সারবো। এই হচ্ছে কিন্তু আমাদের লঞ্চ ভোলানাথ। চলো উঠি। মুহূর্তে আমাদের হাতে চলে এসছে ইলিশ বিরিয়ানি। দেখো এখানে রয়েছে কিন্তু ইলিশ মাছ, আর হচ্ছে কিন্তু বিরিয়ানি, তার সঙ্গে রয়েছে কিন্তু চিকেন, একটা পেঁয়াজ দেওয়া হয়েছে। তোমরা যদি আমাদের এই রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যদি তোমরা সুন্দরবন ভ্রমণ করতে চাও, তাহলে তোমরা করতে পারো, নিচে নাম্বার আমি দিয়ে রাখবো। আর এই রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু 3 দিনই ইলিশ প্রোভাইড করে থাকে। প্রথম দিন, দ্বিতীয় দিন অ্যান্ড তৃতীয় দিন কিন্তু এরকম ইলিশ বিরিয়ানি, আর তার সঙ্গে কিন্তু একদিন রাতে হয়ে থাকে মাটন, আর একদিন হয়ে থাকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। খাবার দাবার কিন্তু দারুণ, স্বাদেও কিন্তু খুবই ভালো, অত্যন্ত একটা ঘরোয়া খাওয়া দাওয়া। রিচ খাবার কিন্তু হয় না, দেখে বুঝতেই পারছো। মোটামুটি স্বাদ কিন্তু সুন্দর। তো চলো আর বেশি কথা বলছি না, খাওয়া দাওয়াটা শুরু করা যাক। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে ফিরে যাওয়া পালা। এখন আমরা সরাসরি চলে যাবো গদখালিতে, তারপর সেখান থেকে অটো ধরে ক্যানিং। মোটামুটি খাওয়া দাওয়া যদি কথা বলে থাকি, এই বিরিয়ানিটা জাস্ট দারুণ লাগলো। টাটা। ফাইনালি নেমে পড়লাম গদখালি ফেরিঘাটে। এবার এইখান থেকে অটো ধরে ক্যানিং থেকে ট্রেন ধরে বাড়ি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তবে তোমাদের কিন্তু এই রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে প্যাকেজ প্রাইসটা আছে সেটা তোমাদের বলিনি। তো চলো একটুখানি রিভার্সে গিয়ে তোমাদের প্যাকেজটা শেয়ার করে নিই। আমরা এই সুন্দরবন ভ্রমণটা করছি রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। তো আমাদের সঙ্গে রয়েছে দাদা। তো দাদার কাছে এখন জেনে নেবো এই সুন্দরবন ইলিশ উৎসবে কেমন কি প্যাকেজ রয়েছে। দাদা, এই বছরের সুন্দরবন ইলিশ উৎসবে কেমন কি প্যাকেজ রয়েছে? এখন আমাদের সবচেয়ে চিপ রেট চলছে, সেটা হচ্ছে 2500 টাকা পার হেড। এটা কি এই মাসের জন্য? এটা এই মাসের জন্য একদম সুন্দরবনের মানে সেরা অফার। আর পরের মাসের থেকে কেমন? পরের মাস থেকে আপনার হচ্ছে 2800 টাকা করে পার হেড হবে। সেটা হচ্ছে জুলাই থেকে। জুলাই থেকে 2800 টাকা পার হেড হবে। একটা রুমে 4 জন থাকলে পেয়ে যাবেন। মানে যেটা হচ্ছে ইলিশের পুরো পিক সিজন, তাই তো? এই ইলিশে একদম পিক সিজন। আর এখন যা গরম রয়েছে, এই গরমের মধ্যে কেউ এসি রুমে থাকতে চায়, প্যাকেজটা তো পুরোটাই নন এসি রুমে হয়ে থাকে। হ্যাঁ, তবে তোমরা যদি এসি রুমে থাকতে চাও, কেমন কি প্রাইস হচ্ছে একটু বললে ভালো হয়। এসি রুমের প্রাইস আছে হচ্ছে আপনার পার রুমে পার নাইট 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি একটা রুমে 4 জন থাকেন সেক্ষেত্রে 125 টাকা পড়ছে। হ্যাঁ, মানে এসি নিলে তোমরা কিন্তু এক্সট্রা চার্জ করতে হবে, সেটা হচ্ছে পার নাইটের জন্য 500 টাকা। তো এই হচ্ছে কিন্তু আমাদের সুন্দরবন ইলিশ উৎসবের প্যাকেজ। থ্যাংক ইউ দাদা। তবে আজকে এই সুন্দর ভ্রমণের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকের জন্য জানাই টাটা অ্যান্ড বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। বাই বাই।